কোনো সন্দেহ নাই। পাশাপাশি আর্মি এই বাংলাদেশের নাগরিক, আমরাই বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে মানুষের সাথে মানে সাধারণ মানুষের সাথে আর্মির একটা ডিস্টেন্স আমরা বরাবর দেখে আসছি যুগ যুগ ধরে। তো সেই ডিস্টেন্সটা কমাইতে পারলে ভালো, কারণ স্বাধীন সার্বভৌম দেশে জনগণের জন্য আর্মি, আর্মির জন্য জনগণ, এইভাবেই থাকা উচিত। তো এখন মনে করেন আজকে যে বিষয়টা আমাদের সামনে উপস্থিত সেটা হলো আন্তর্জাতিক ক্রাইম অপরাধ আদালতে তাদের বিরুদ্ধে মামলা, যেহেতু মামলা হয়ে গেছে এবং মামলা হয়ে যাওয়ার পর বিষয়টা কি হয়, বিচারাধীন হয়ে যায়। তো এখন ধরেন আমরা সোশ্যাল মিডিয়ায় বলেন নানা জায়গায় অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, অভিযোগ যে ছিল না তা না। যেমন জিয়াউল হোসেন একজন ভদ্রলোক অলরেডি ইয়েতে আছেন, সেন্ট্রাল জেলে আছেন, উনি আর্মির মেজর জেনারেল। তো অপরাধ কি, এখন আর অপরাধ নিয়ে আমি কথা বলতে চাই না। কেন চাই না? কারণ অপরাধ হইছে বিধায় আপনি মনে করেন এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের থিওরিটা হইলেই আগে তদন্ত হয় এবং সাবজুডিস ম্যাটার নিশ্চয়ই। হ্যাঁ, এবং সাবজুডিস ম্যাটার যেহেতু আগে তদন্ত হয়ে গেছে, এটা একটু ভুলটা ভাঙায় দেই। কারণ জনগণ যদি মনে করে যে সার্ভিং অফিসারকে ই করছে, তাহলে কিন্তু অফিসারদের একটু আন্ডারমাইন্ড করা হয়। জিনিসটা বুঝছেন যে আরে সার্ভিং অফিসার, এই আইনটা ঠিক না ব্যাঠিক সেই আলোচনা আমি যাচ্ছি না, কারণ অলরেডি আইনটা আছে। আইনটাই কি আছে জানেন? আগে তদন্ত হবে, তদন্তেতে মোটামুটি তারা নিশ্চিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে তারা এই অপরাধগুলো করেছে বা এর সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে, তাই পুলিশ রিপোর্ট হয়ে গেছে। এবং পুলিশ রিপোর্টটাকে কোর্ট অ্যাকসেপ্ট করার পরে ওয়ারেন্ট ইস্যু করছে। তো এই আইনটার নিয়ম হলো যখনই আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যাবে, তখনই যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হবে তারা চাকরিচ্যুত বলে বিবেচিত হবে। এবং যদি কেউ পার্লামেন্ট মেম্বার থাকে এবং তার বিরুদ্ধে যদি হয়, তখন তার সদস্যপদটা চলে গেছে বলে ধরে নেওয়া হবে এবং নির্বাচনে অযোগ্য হবে। কোন সচিবের বিরুদ্ধে যদি হয়, তাহলে সে চাকরিচ্যুত হয়েছে এবং ধরে নেওয়া হবে। এখন আইন নিয়ে আমি কথা বলতে চাই না, এখন এটা আইন আমার সাবজেক্ট না, কারণ আমি এখানে আইন চেঞ্জ করতে বসি নাই। কিন্তু সুনির্দিষ্ট যে বিষয়টি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যেমনটি দেখলাম যে গত সোমবার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার করে প্রজ্ঞাপন জারি করেছে। আমি ওই জায়গাটাই আসতেছি। ধরেন একজন দায়িত্বশীল আর্মি অফিসার, নাম বলার দরকার নেই, সবাই জানেন, উনি কিন্তু বেশ বড় এই বিষয়ে অনেক আলোচনা করছেন। যখনই তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, যদিও তিনি বলছেন আমি টিভি স্ক্রলে দেখেছি যে এদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, কিন্তু ওয়ারেন্ট তার হাতে গিয়ে পৌঁছে নাই তখনও, এখন নিশ্চয়ই পৌঁছেছে। যাই হোক, ওনারা কিন্তু কোঅপারেট করছে। এই হিসাবে আমি বলবো ওই অভিযুক্ত যারা, তাদের সবাইকে কিন্তু সেনা হেফাজতে অলরেডি নিয়ে গেছেন। বাকিটা পরে, যেমন আমরা আজকেও পত্রিকায় পাইছি যে তাদেরকে গ্রেফতার করছে কিনা পুলিশ আর্মি, সেই বিষয়টা নিশ্চিত নয়। 1, 2, আবার চিফ প্রসিকিউটর আজকে পত্রিকায় আসছে, সে বলতেছে যে সেনাবাহিনী তাদেরকে গ্রেফতার করতে পারবে না, এটার জন্য অথরিটি পুলিশ। সেটা যাই হোক, গ্রেফতার করুক কি না করুক, কিন্তু যে বিষয়টা আপনি এখন আনলেন, এই যে একটা সাবজেল ঘোষণা করা হয়েছে। সাবজেল ঘোষণাটা কে করে? সাবজেল বা জেল, কারাগার, এটাকে বলতে পারেন এক্সটেনশন অফ কারাগার। এইটা ঘোষণা করলো স্বরাষ্ট্রমন্ত্রী, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। এবং এই যে সাবজেল ঘোষণা করছে একটা সম্ভবত বাসার রোডের MES এর আওতাধীন 54 নম্বর একটা ভবনকে সাবজেল ঘোষণা করছে। তা আপনি একদিকে যখন ওয়ারেন্ট নিয়ে কথা হচ্ছে, আর একদিকে সেনা হেফাজতে রাখছে, তারপরে যখন প্রজ্ঞাপন দিয়ে এটাকে করা হইলো, তখন ন্যাচারালি ধরে নেওয়া যায় যে আলটিমেটলি হয়তো এই আসামিকে সময়ের ব্যবধানে, আসামি বলবো বা যারা অভিযুক্ত হয়েছে তাদের কথা সময়ের ব্যবধানে এখানে রাখবে। তো সাধারণ দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে এখানে ইচ্ছা করলেই কিন্তু এই সেনা হেফাজতে যারা আছে তাদেরকে তারা ওখানে রাখতে পারবে না। এদের বিধানটা হইলে এখান থেকে কোর্টে তারা প্রডিউস হবে। কোর্টে প্রডিউস হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অবস্থানটা আমরা দেখছি, তাতে নর্মাল কোর্সে জামিন হওয়ার কোনো সুযোগ আপাতত দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যদি জামিন না হয়, আদালত কিন্তু সিম্পল অর্ডার দিবে। সেটা কি জানেন? আদালত কারাগারে প্রেরণ। সে কিন্তু লিখবে না কোন কারাগারে। এই যে কারাগারে প্রেরণ, তারপরে এই অপশনটা চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে যে তাকে এই সেনাদের ওই যে 54 নম্বর যে বাসাটাকে সাবজেল ঘোষণা করা হয়েছে সেখানে রাখবে, সেটা সেই হোম মিনিস্টার পারে, ওখানে রাখতে পারবে। কিন্তু আমি এখন একটা অন্য জায়গায় যাচ্ছি। আমি যাচ্ছি কি, সেনানিবাস কিন্তু আমাদের কাছে একটা সার্বভৌমত্বের প্রতীক, অতন্দ্র প্রহরী, তাদের ত্রুটি বিচ্যুতি হইতে পারে, অনেক অভিযোগ হয়েছে তাদের বিরুদ্ধে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে সাবজেলটা যদি ওইখানে থাকে, তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে আমার কাছে মনে হয়। এটা মানে এমন না যে মানুষের ক্ষোভ হবে বা ওইসব না। পার্শ্ব প্রতিক্রিয়া কিরকম হবে, এটা সেনানিবাসের মর্যাদাটা বাড়ে কিনা। আপনি একটা সেনানিবাসের মধ্যে যদি একটা বিল্ডিংকে বা একটা ভবনকে
সাবজেল ঘোষণা করে দেন, তাহলে কিন্তু এটা চলে গেল কার আন্ডারে জানেন? আইজি প্রিজনের আন্ডারে চলে যাবে, আইজি প্রিজনের আন্ডারে চলে যাবে। এবং এখানে কিন্তু পাহারায় এসে চলে আসবে কারারক্ষী, কারারক্ষী চলে আসবে এই বিল ঘরটা পাহারা দেওয়ার জন্য। 3 নম্বর হইল, এখান থেকে যখন আপনি ট্রাইব্যুনালে নিবেন এবং আনবেন, সেই আনায়নটা করবে কিন্তু পুলিশ। তো আপনি যদি মনে করেন ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে রেগুলার প্রসেসে এই কারাগার থেকে এদেরকে ধরে নিয়ে ওখানে নিয়ে যায়, আবার নিয়ে আসে, তাহলে জিনিসটা কিন্তু শোভনীয় আমার কাছে মনে হয় না সেনানিবাসের ভিতর থেকে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিকটা হইল, আপনার অন্যান্য সেনা সদস্যগণ যারা আছেন, ধরেন তার আন্ডার কমান্ড বহু সেনা সদস্য আছে, এখানে সব দায়িত্বশীল বড় বড় অফিসার, তো তারা যদি এটা রেগুলার দেখে যে এখান থেকে আসলে, তাহলে একটা মুখরোচক কিংবা কষ্টদায়ক দুটো আলাপই হতে পারে, চলমান থাকতে পারে। আমি বলছি এটা ভালোর জন্যে, যে ডিমেরিটসটা বলতেছি। আরেকটা ব্যাপার আছে, সেনা সদস্যদের সন্তান আছে, কিন্তু সন্তান, স্ত্রী, কন্যা যারা আছেন, তাদের কাছে কিন্তু একটা নতুন বিষয় আসবে এইটা, যে জেলখানার সেন্ট্রাল মানে কি ক্যান্টনমেন্টের ভিতরে একটা কারাগার, এবং সেখানে আছে কারা, যে আমাদের আঙ্কেলরা আছে। মানে এই যে জিনিসটা সাইকোলজিক্যাল বা কি বার্তা যাচ্ছে, এইগুলো আমি বলতে চাচ্ছি, এবং এতে একটা বিরূপ মনোভাব হতে পারে জেনারেশনের জন্য। সে কারণে আমি বলতেছি যে কোনোভাবেই এই কারাগারটা যদি জেলখানা সেনানিবাসের মধ্যে থাকে, আমার কাছে মনে হয় যে সেনানিবাসের মর্যাদাটা আদৌ বাড়বে কিনা, এটা আমার একটা প্রশ্ন। সেনা সদরের বিবৃতিতে কিন্তু দুদিন আমরা শুনেছিলাম যে জানানো হলো যে পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে। হ্যাঁ, এটা ন্যাচারালি ফেলে। তারপর যদি আপনার একটা কারাগার বসান, তাহলে জিনিসটা মানে কিরকম হয়। আবার ধরেন সেনা হেফাজতে রাখছে তাদেরকে, অফিসিয়ালি তারা কি অ্যারেস্ট কিনা? যদি অ্যারেস্ট হয়ে যায়, যদিও চিফ প্রসিকিউটর আইসিটির বলছে যে আর্মির অ্যারেস্ট করার কোনো রাইট নাই, কিন্তু তারা যে হেফাজতে রাখছে, এই যে হেফাজত, এটা কি, এটা তো কাস্টডি হয়ে গেল। এটার জন্য কি আবার আনসারেবল হয়ে যায় কিনা, আমি মানে সেনাবাহিনী আর যাতে মানে ইয়েতে না হয় কোনোভাবে ইনভলভ, যা হয়েছে হয়েছে। এটা আজকে যেহেতু আইসিটিতে চলে গেছে, তারা বিচার করবে, বিচারে ফলাফল যা হয় সেটা মেনে নিতে হবে। এটা নিয়ে কোনো, ইতিমধ্যেই কিন্তু সেনা সদর জানিয়েছে যে সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবো, এবং বাংলাদেশ সেনাবাহিনীর সংবিধান স্বীকৃত দেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল। থাকা উচিত, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। আর ওনারা হয়তো একটা মর্যাদার চিন্তা করতেছেন, মর্যাদার চিন্তা করতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু মেজর জেনারেল জিয়াউল আহসান তো জেলখানায় আছেন, কথার কথা বলছি আমি। সো তার জন্য তো তাদের এই ফিলিংসটা থাকা উচিত ছিল, আমি মনে করি ব্যক্তিগতভাবে। তারপরে ধরেন আরো অনেক ঘটনা আছে, ধরেন এখানে আয়নাঘরও বানানো হয়েছিল, যে কথাগুলো বাজারে আছে, আমরা আগেও বলেছি, এখনো বলছি। তো সেখানে যাদেরকে রাখা হয়েছিল তারাও কিন্তু আর্মি অফিসার। তো আপনি মর্যাদার চিন্তা করলে তো তারটাও চিন্তা করা উচিত ছিল, যদি আপনি আর্মির নিজস্ব মর্যাদা চিন্তা করেন। তো আমি এই আলোচনাটা করতেছি ইনফ্যাক্ট যে সামনে সেনাবাহিনী এমনভাবে চলবে, আসলে কুলসিত করছে সরকার। কুলসিত কিভাবে করে, আসলে আমরা কিন্তু মানুষ, লোভ মোহ আমাদেরকে পেয়ে বসতে পারে, এটা কোনো অপরাধ নয়। কিন্তু লোভ মোহ, আপনি যদি আমার পিছনে অনেক বড় শক্তি থাকে এবং আমাকে শুধু ইনফ্লুয়েন্স করে, আমি তো হিউম্যান বিং। তো যারা আজকে এগুলো করছে, তারা হয়তো শুধুই যে অতিরিক্ত আগ্রহী হয়ে করছে তা আমি বলি না, কিন্তু আমার কাছে মনে হয় যে পতিত যে সরকার, তারা সত্যি সত্যি প্রচন্ড রকমের কুলসিত। ব্যক্তির দায় কি কোনোভাবে বাহিরের উপর বর্তায়? প্রশ্নই ওঠে না। আমি কিন্তু একবারও বলিনি। আমি মনে করি যে এখানে এই যেহেতু হাকিমুজ্জামান সাহেব সম্ভবত উনি লম্বা বক্তব্য রাখছেন, সেগুলো আমি শুনছি, ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সঠিক বিচার, সার্বিক সহযোগিতা করছে, আপনি সবই ঠিক আছে। এবং কেউ যদি তাদেরকে দায়ী করে সেনাবাহিনীকে, পুরা সেনাবাহিনীকে, সেটা অবশ্যই সঠিক হবে না, এটা অন্যায় হবে। কারণ এখন এই ইন্ডিভিজুয়াল অপরাধী, কারণ আপনি যখন চাকরিচ্যুত হয়ে গেলেন কিংবা অপরাধী হিসাবে আপনি কাস্টডিতে চলে গেলেন, দেন ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল। নিশ্চয়ই আপনি দেখছেন বা আপনি অবগত আছেন, সোশ্যাল মিডিয়া আমরা যেমনটি দেখছি যে যে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারির ইস্যুকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের গুজব এবং অপপ্রচারের সয়লাভ হয়ে গেছে। সেটি আসলে কোনো বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করে না। আমি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করবে কিনা সেটা আমি বলছি না। আর এই কথায় কতখানি ইম্প্যাক্ট হয় সেটাও আমি জানি না, কিন্তু এই যেহেতু আমাদের একটা লম্বা সময় আমরা তো শুই না আসছি রে ভাই। যেমন ধরেন আপনি অতীতে একটু পিছনে যাই, এই যে মেজর সিনাকে যখন ওসি প্রদীপ গুলি করে হত্যা করলো, তারপরে যখন বেনজির এবং আমাদের তৎকালীন আর্মি চিফ কক্সবাজারে গিয়ে বসলেন মিটিংয়ের জন্য, সেখানে আর্মি চিফ গিয়ে বলে আসলেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যেটা এক্সপেক্ট করা যায় না। এটা কি বিচ্ছিন্ন ঘটনা? নো, ইট ওয়াজ এ প্ল্যান্ড গেম। অর্থাৎ ওসি প্রদীপ, তো আজকে ওসি প্রদীপ যখন একটা মেজরকে মেরে ফেলে, সে অবসরপ্রাপ্ত হোক, মেজর তো
এখনো তো অবসরপ্রাপ্ত লোক আসামি আছে। তাহলে এটা কি স্পর্শ করেনি? তখন তো আমরা আজিজ সাহেবের বলিষ্ঠ ভূমিকাটা দেখি নাই। এটা খুব বেদনাদায়ক। ওখান থেকে যদি শুরু হইতো তাহলে কিন্তু, এবং একজন মেজরকে এইভাবে হত্যা করার পর যদি তাদের ভিতরে চেঞ্জ চলে আসতো তাহলে কিন্তু আজকে অনেক কিছু হইতো না। যেমন আরেকটা কথা বলি, ইদানিং একটা কথা উঠছে কিন্তু, যে এই সোশ্যাল মিডিয়ায় বলতেছে কেউ কেউ যে আর্মি অ্যাক্টে বিচার হবে নাকি আইসিটিতে বিচার হবে। আইসিটির চ্যাপ্টারটা প্রথম বলি, আপনি ওখান থেকে অলরেডি ওয়ারেন্ট হয়ে গেছে, আপনি এটা আর ক্লোজ করতে পারবেন না। দ্বিতীয় কথা হইল, দায়িত্বশীল আর্মি অফিসার বলছেন যে এরা র্যাবে ছিল কর্মরত, এরা ডিজিএফআইতে কর্মরত ছিল। তার মানে ডিজিএফআইটার রিপোর্টিং অথরিটি হইল প্রধানমন্ত্রীর দপ্তর, আর র্যাবেরটা যদি আপনি ধরেন চূড়ান্ত জায়গাটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে দেশের যে পরিস্থিতি এবং সেনাবাহিনীর যে রোল এবং সেনা কি পয়েন্টে আছে, এই আজকে বিগত 1/11 থেকে শুরু করলে একটা চ্যাপ্টার এবং ইউনূস সাহেব আসার পর ওনারা কি পয়েন্টে আছে দেশটার ক্ষেত্রে, তাতে কিন্তু তারা সব জানতেন বা তাদের জানা ছিল। সেক্ষেত্রে আজকে আর্মির ভিতর থেকে কথা উঠছিল যে আর্মি আইনে করবে, সেক্ষেত্রে কিন্তু এই পর্যন্ত গড়ানোর আগে যেহেতু জিয়াউল হাসান অলরেডি গ্রেপ্তার হয়ে গেছিল এবং সে তো অনেক হত্যা করছে বলে কথিত আছে এবং ও হত্যা করছে বলে এরকম প্রমাণ মানে রিপোর্টও হয়েছে। তা সেক্ষেত্রে আপনার আর্মি যদি একটা স্টেপ নিত যে ঠিক আছে এরা ডিজিএফআই থেকে ফেরত আসছে, এরা র্যাবের থেকে ফেরত আসছে, আমরা ইন্টারনালটা বিচার করে ফেলি, করলে কিন্তু খারাপ হতো না, কিন্তু করেননি। কিন্তু যখন অবস্থাটা গড়ে এমন জায়গায় গেছে, এখন এখান থেকে ফেরার কোনো পথ নেই। আমরা যেমনটি দেখছিলাম, সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার করার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে প্রয়োজনে সেনা আইন সংশোধন করে ঘুমের মতো গুরুতর অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে হবে। না, এটা যিনি বলছেন সঠিক বলেননি, কারণ আপনি এখন আইন সংশোধন করতে পিছে এফেক্ট দিতে পারবেন না। এগুলা বুলশিট। এই সমস্ত কথা যদি সেনাবাহিনীর খুশি করার জন্য বলে থাকে সেটা ভিন্ন কথা। সেনাবাহিনীর এখানে খুশি হওয়ার উচিত না আমি মনে করি, বরং যারা অপরাধী তাদেরকে আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে আইডেন্টিফাই করলাম এবং তাদের একটা প্রক্রিয়ার মধ্য থেকে যেটা হওয়া উচিত ন্যায় বিচারের নামে। তাহলে আপনি এখন বলছেন অ্যাডভোকেট আবু হিরার রাজ্জাকি যে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের এখন আর মার্শাল ল অনুযায়ী বিচারের সুযোগ নেই? আমি তো সুযোগ দেই, কোনো সুযোগ নেই। কারণ আপনি বিষয়টা হচ্ছে কি, অপরাধটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এবং সেখানে সংজ্ঞা আছে যে কোন ঘটনাটাকে আন্তর্জাতিক অপরাধের ভিতরে নেওয়া যায়। সুতরাং এটা তো আপনি নর্মাল কোর্টে নিতে পারবেন না। আর তারপরে যদি সেনা বাহিনীর অধিকার আছে, তাদের যদি ইনডিসিপ্লিন থাকে, অনিয়ম কোনো সোলজার বা অফিসাররা করে, উনি যদি ওইভাবে একটা বিচার করে ফেলতেন ঘটনা যখন, কারণ শেখ হাসিনা যখন পতন হয়ে গেল তখন তো বোঝা উচিত ছিল আমাদের সকলেরই যে সিচুয়েশনটা তো বিশাল আকারে ভিন্নভাবে চেঞ্জ হচ্ছে এবং ভিন্ন দিকে যাচ্ছে। সেক্ষেত্রে তখন যদি তাদেরকে ডেকে তাদের বিচারটা করে ফেলতো একরকম, তাহলে একটা কথা থাকতো। কিন্তু আজকে তো এই আইসিটি থেকে there is no way। এবং চিফ প্রসিকিউটর ইতিমধ্যে জানিয়েছে যে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের। অ্যাডভোকেট আবু হিরার রাজ্জাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত, এই আইনের বিধান চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেই সঙ্গে যারা নিখোঁজ রয়েছেন তাদের বিচার কোন প্রক্রিয়ায় হবে? ধন্যবাদ আপনাকে। না, চিফ প্রসিকিউটর যেটা বলছে সেটা তো ঠিকই আছে, এই আইনটাকে আপনি চ্যালেঞ্জ করার সুযোগ নেই, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হিসাবে, এবং এটার বিরুদ্ধে তারা ঊর্ধ্বতন কোর্টে যেতে পারবে। সুপ্রিম কোর্ট বলতে যেটা দ্যাট ইজ অ্যাপেলেট ডিভিশন যেটা বলে বিচারিক প্রক্রিয়া, হ্যাঁ বিচারিক প্রক্রিয়া, সেখানে যেতে পারবে। কোনো বাধা নাই, আইনি বাধা নাই। 1, 2 তারা তাদের সাধ্যমতো লয়ার এনগেজ করতে পারবেন, সেখানেও কোনো বাধা নাই। বাট আলটিমেটলি আইনি প্রক্রিয়া যা হবার তাই হবে। আর যারা পালিয়ে গেছে যদি এমন কেউ থাকে তাদেরকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল বলে, মানে তাকে পলাতক অবস্থায় প্রসিডিউর যেটা আছে, বিধান আছে, সেই হিসাবে বিজ্ঞপ্তি যাই দেওয়ার পরে একটা সার্টেন টাইমে তাদের অনুপস্থিতিতে ট্রায়াল হবে। যেমন করে ধরেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা আছে, সেখানে তো মামলা চলতেছে অলরেডি। এই 2 নম্বর হলো গভর্নমেন্ট একেবারে পলাতক আসামির ব্যাপারে গভর্নমেন্ট নিজের থেকে, অর্থাৎ সরকার বলতে পারে লয়ার নিয়োগ দেওয়ার জন্য, তাদের তরফ থেকে লয়ার নিয়োগ দিতে পারে সরকার থেকে, যেভাবে শেখ হাসিনাদের পক্ষে কিন্তু লয়ার আছে, ওইভাবে সরকার দিবে এবং সেই মোতাবেক লড়াই চলবে, আইনি লড়াই চলবে। কিন্তু এখানে আমার ব্যক্তিগতভাবে একটা ব্যথার জায়গা বলবো আমি, এটা জেনারেল কবির, এক ভদ্রলোক, মানে যিনি সার্ভিং অফিসার, সম্ভবত আমি জানি না ঠিক, আমি যতটুকু জানছি তার সার্ভিসটা ফরেন মিনিস্ট্রির সাথে সংযুক্ত করা হয়েছিল, সেই হিসেবে তিনি সার্ভিং অফিসার। এই ঘটনা যখন টিভি স্ক্রলে আসলো বা সেনা হেফাজতে নেওয়ার পর উনি নাকি ঘর থেকে বেরোচ্ছে এবং নিরুদ্দেশ, মানে আমি এখন বলতে পারবো উনি পালায়ে গেছেন বা কিছু, বাট একজন সার্ভিং অফিসারের ডেটাটা সেনা সদরে বা আর্মির কাছে
থাকাটা খুব যৌক্তিক। এই দিকে এক। দ্বিতীয় দিকটা হইলই মানে একজন জেনারেল এভাবে বেরিয়ে যাবেন, মানে এটা আমার কাছে মনে হয় যে আর্মিদের সাথে এটা যায় না। তাদের যে কমিটমেন্ট, হ্যাঁ, তারা দেশের অতন্দ্র প্রহরী, দেশটা তাদের কাছে, দেশের নিরাপত্তাটা তাদের কাছে। সেক্ষেত্রে উনি বীর দর্পে ওনার নিজের থেকেই উপস্থিত হওয়া উচিত ছিল, থাকা উচিত ছিল। যে কয়জন সেনা হেফাজতে গেছে তার সাথে উনি যুক্ত হয়ে আরেকজনের সংখ্যা বাড়ানো উচিত ছিল। মানে এটা কেমন আমার কাছে মনে হয় আর্মির সাথে যায় না, মানে একজন সেনা এত বড় একজন বড় মাপের অফিসারের সাথে যায় না। তাহলে আমরা যাদের কাছে দেশটা, যাদের দেশটা নিরাপত্তা দিবে, আমরা কতখানি তাদের উপরে নির্ভর করতে পারি। এবং কথার কথা বলছি, কালকে যুদ্ধ লাগলে যুদ্ধের মাঠে এরকম যদি হয়, একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ লাগে, মনে করেন বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলো, যার সাথেই লাগুক, লাগার পর কি করে ওই আর্মি কিন্তু তখন বলে, কি বলে যে আমাদের সাথে যুব সমাজ কারা আসো আসো, আমরা লড়াই করব, এই আমন্ত্রণ জানাইতে পারে, এটা বিধান আছে। ঠিক তখন এই যে আজকে দৃষ্টান্ত হইল একজন জেনারেল এভাবে চলে, এটা খুব ব্যথার জায়গা। মানে সেনা অফিসারের সাথে এবং অত বড় মাপের একজন অফিসারের সাথে রাজনীতির আলোচনায় ফিরতে চাই। নিশ্চয়ই আপনি অবগত আছেন, নির্বাচন কমিশনের কাছে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে নায়েবে আমির জানিয়েছেন পিআর এর বিষয়ে সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে ইসি সেটা এক্সিকিউট করবে। কিন্তু আমার প্রশ্ন হলো, নির্বাচনের বাকি তো আর মাত্র 4 মাস। এই 4 মাস সময়সীমায় পিআর পদ্ধতি চালু করতে হলে আমরা জানি বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে, বিশেষ করে সংবিধানের 65 অনুচ্ছেদের সংশোধনী আনতে হবে। সম্ভব হবে কি? না, আমি বলি, আপনি মোটা দাগে যদি বলি, তার আগে একটা জিনিস বললে যে আমরা যে নির্বাচনে যাচ্ছি, আমাদের সামনে শুধু এখন একটা কথা আছে যে আমাদের অমুক মাসে নির্বাচন হবে, শুধু তো এই কথাটা নাই। নির্বাচনের ট্রেন চলছে, সেই নির্বাচনের ট্রেন, ওই ট্রেনটা কি কি বোঝা বহন করতেছে সেটা আপনাকে বুঝতে হবে। উনি তো নির্বাচনের দিকে যাচ্ছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন, ট্রেনটা যাচ্ছে, কিন্তু তার সাথে কি কি আছে? পিআর পদ্ধতির দাবি আছে, তার সাথে আছে জাতীয় পার্টির সাথে 13টা দল বাতিল করতে হবে, তার সাথে আছে লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু, তার সাথে আছে শাপলা প্রতীকের দাবি, তার সাথে আছে সংস্কার বিচার আগে, তার সাথে আছে গণভোট, তার সাথে আছে জুলাই সনদ বাস্তবায়ন। যাচ্ছে কিন্তু ট্রেন নির্বাচনের দিকে, কিন্তু আপনি এই সবগুলো নিয়ে টাইনে যাইতে পারবেন? আপনি নির্বাচন যেতে হলে তো শুধু নির্বাচনটাই থাকতে, বাকিটা তো আপনি কি করবেন, বাকিটা তো আপনার সরাইতে হবে। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছে যে পিআর এর দাবিতে আন্দোলন নির্বাচন বিলম্বিত করার কৌশল। না, কে কি বললো সেটা তো যার যার স্ট্র্যাটেজি। এখন যদি মনে করেন নির্বাচন বাতিল করার কৌশল নিয়ে থাকে জামাত, সেটা তার স্ট্র্যাটেজি। আবার ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বললেন, ওনার বলাটা ওনার চিন্তা থেকে বলছেন, এগুলো আমার কাছে দোষের নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচনে আপনি যেতে পারতেছেন না, এগুলো তো সরাই যেতে হবে। যেমন আপনি একা ওই পারে পাড়ি দিবেন, এখন আপনাকে যাওয়ার সময় আমি টেনে ধরতেছি, আমাকে ছুটাইতে হবে, আমাকে ছুটেন তো আরেকজনে টেনে ধরলো, তো এই আরেকজনে আবার চুল ধরে টানতেছে, আপনি তো এগুলো ছুটে তারপর যেতে হবে। তো এইগুলো হলো ওই জিনিসগুলা, সেই পিআর পদ্ধতির দাবি, গণভোট, জুলাই সনদ, নির্বাচন সংস্কার, বিচার, শাপলা না দিলে যাব না, এই সবগুলো আপনাকে ছেটে ফেলে তারপরে রাজনৈতিক দলগুলোর এত এত দাবি কি নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? প্রশ্নটি আপনার কাছে রাখছি। অ্যাডভোকেট আবহিনা রাজাকি, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক দলগুলোর একের পর এক দাবি নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি? ডেফিনেটলি, আমি তো আপনাকে আগেই বললাম যে আপনি তো শুধু স্মুথলি নির্বাচন নিয়ে আমরা যাচ্ছি না, নির্বাচনের পাশে অনেকগুলো দাবি দেওয়া আছে, সবগুলো প্যারালাল চলতেছে। এই প্যারালাল চলতেছে, এই দাবি, এই শাপলার, একবার বললাম শাপলার দাবি, সংস্কার নির্বাচনের দাবি, পিআর পদ্ধতির দাবি, দল নিষিদ্ধ করার দাবি, লেভেল প্লেইং ফিল্ডের দাবি, তার ভিতরে হঠাৎ করে চলে আসলো আবার আপনার গণভোটের দাবি। এই যে এতগুলো বিষয় বাদ দিয়ে আপনি তো ক্লিন নির্বাচনের জন্য যেতে পারছেন না, এটা তো সবচেয়ে বড় বাধা। এবং এই বাধাগুলো দূর করার জন্যই তো ছিল সেই সংস্কার এবং ঐক্যমত্য কমিশনের বৈঠক, গত 7 মাস ধরে চলছে। আমরা সবাই কিন্তু সরকারের দায়বদ্ধতা দিই, সরকারের দোষ, সরকারের ব্যর্থ। সরকারের দায়টা কি এখানে? সরকার কিন্তু আর 3.5 মাস 4 মাস আছে, ওরা কিন্তু চলে যাবে। আমাদের তো ব্যর্থতাটা দাঁড়াইতেছে। আমরা তো সবাই বুদ্ধিমান রাজনীতিবিদ, আমরা তো কোনো দল আছে 2 টার্ম দেশ চালায় গেছে, তার ভিতরে সেকেন্ড যে বৃহত্তম দল, সে এক দলের সাথে 5 বছর একটা টার্ম ক্ষমতায় ছিল। সবাই কিন্তু এক্সপেরিয়েন্সড, ম্যাচিউরড, বুদ্ধিমান, দেশকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে। ঐক্যমত্যে যাইতে পারলো না কেন? কোথায় বাধাটা? কিন্তু আমরা তো শেষ পর্যন্ত দেখলাম যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। এই যে ঐক্যমত্যে পৌঁছেছে, সেখানে আবার শুভঙ্করের ফাঁকি আছে। এক দল বলতেছে ঐক্যমত, গণভোট আর নির্বাচন একই দিনে হবে, আরেক দল বলতেছে যে না, গণভোট আগে হবে এবং গণভোট নভেম্বরে চাইছে।
এখন এখানে কি সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে গণভোটে যদি ধরেন, আপনি কল্পনা করেন এটা গণভোটটা পাশ করলে যে সাকসেস হলে তা না, কারণ এর ভিতরে কিছুতে একমত হয়েছে, কিছুতে নোট অফ ডিসেন্ট আছে, তাই সবগুলা মিলাইয়া গণভোট কইরা সবগুলাকে পক্ষে নেওয়া এটা যেমন কঠিন কাজ। তারপর তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে সব কিছু পক্ষে এসে গেল, যে যা সংস্কার চাইছে টোটালটা, নোট অফ ডিসেন্ট যেটা সেটাও যদি বাদ হয়ে যায়, ধরে নিলাম আমি তর্কের খাতিরে, তাহলে কি হবে? তাহলে এই যে গণভোট পাশ করলে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এসে যাবে এবং সেই জুলাই সনদের আলোকে নির্বাচনটা হবে। এইটা হলো গণভোটের, এই জন্য গণভোট। গণভোট সব পাশ করলো ফেল করলো বড় কথা, আমি বলছি যদি পাশ করে এইভাবে যেভাবে সবাই চাচ্ছে, তাইলে ওইটার আলোকে নির্বাচনটা হবে। আর যদি আপনি একই দিনে করেন গণভোট আর সংসদ নির্বাচন, তাহলে তো আপনার সংসদ নির্বাচন হয়েই গেল, সংসদ নির্বাচন তো হয়েই গেল, তারপরে গণভোটের তো কোনো এফেক্ট থাকে না, ওইটা পাস হইলো না ফেল হইলো না কি হইলো, আপনার সংসদ নির্বাচন তো হয়ে গেল। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে না গণভোট করা হচ্ছে, সেটাই তো বলতেছি। সেজন্য আপনি একই দিনে করলে তো এটার সাথে এটার কোনো প্রভাব থাকে না, এটার সাথে এটার কোনো রিলেভেন্সি থাকে না, ওটা আলাদা হয়ে যায়। আমরা তো সংসদ হয়েই গেলাম, এই কারণে জায়গাটা এইখানে।